রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। আর এই মুহূর্তে নজরে শওকত মোল্লা, কারণ সাত সকালে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেছে এনআইএ টিম। কিন্তু কেন? আপনাদের মনে আছে ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ হয়েছিল, একটা পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। 18ই মার্চ গভীর রাতে সেই বিস্ফোরণে একজনের মৃত্যুও হয়। সেই ঘটনার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় এনআইএ টিম। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। কিন্তু শওকত কোথায়? কথা বলবো, রৌনক আমার সঙ্গে সরাসরি রয়েছে। রৌনক, শওকত মোল্লা বাড়িতে নেই, তাকে কি এলাকায় গতকালও দেখা গিয়েছে? এই মুহূর্তে এনআইএ টিম কি করছে, কোথায় রয়েছে? দেখো, একেবারেই আজ সকাল থেকে শওকত মোল্লা জীবনতলার যে বাড়ি, সেখানে এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। 1.5 ঘন্টা কিন্তু তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনই এনআইএর একটি টিম তার বাড়িতে রয়েছে এবং অন্যদিকে তোমায় দেখানোর চেষ্টা করব শওকত মোল্লার ছেলের এই যে সুবিশাল ক্যাফে ইমরান মোল্লার, তাকে নিয়ে ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা এই ক্যাফের ভেতরে প্রবেশ করেছে। কারণ বাড়িতে শওকত মোল্লাকে পাওয়া যায়নি, সেক্ষেত্রে শওকত মোল্লা কোথায় রয়েছে সেই হদিশ পেতেই কিন্তু দিকে দিকে এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং ঠিক বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে এই যে ক্যাফে, এই ক্যাফেতে কিন্তু শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তার এই ক্যাফেতেই তাকে নিয়ে এনআইএর আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি গতকাল পর্যন্ত কিন্তু শওকত মোল্লার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা গেছিল। কলকাতায় ছিলেন তিনি এবং স্থানীয় বাসিন্দারা এখানে যারা জানাচ্ছেন যে গতকালও কিন্তু শওকত মোল্লাকে দেখা গেছিল। সেক্ষেত্রে এখন শওকত মোল্লা কোথায়? কারণ ভাঙড়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেখানে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই বিষয়ে কিন্তু তদন্তে অগ্রগতি আনতে এবার শওকত মোল্লার বাড়িতে এসে পৌঁছেছে এনআইএর আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএর আধিকারিকরা। এবং আজ সকাল থেকে যখন শওকত মোল্লা জীবনতলার বাড়িতে তল্লাশি অভিযান চলে, দেখা যায় সকাল থেকে কিন্তু শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়নি। সেই জন্য সঙ্গে থাকো এলাকার মানুষ, তারা কি বলছেন একবার শুনি। এনআইএর একটা দল থানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপোসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেফতার করবে তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। এলাকাবাসীও চাইছেন যাতে দ্রুত গ্রেফতার হয় শওকত মোল্লা, কিন্তু বাড়িতে নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। শওকতের ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। শওকতের পার্টি অফিস, ক্যাফেতে পৌঁছে গেছে এনআইএ টিম, সঙ্গে রয়েছে শওকত মোল্লার ছেলে। রৌনকের সঙ্গে আবার কথা বলবো। রৌনক, এই শওকত মোল্লার ছেলেকে কি আটক করা হয়েছে? তাকে জিজ্ঞাসাবাদ করে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাকে জিজ্ঞাসাবাদ করে শওকত মোল্লার খোঁজ পেতে চাইছে এনআইএর আধিকারিকরা। তোমায় কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলাম, গতকালও কিন্তু এনআইএ সূত্র জানতে পাচ্ছি যে তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা গেছিল। সেক্ষেত্রে শওকত মোল্লা এখন কোথায় রয়েছে তার লোকেশন জানতে কিন্তু তার ছেলেকে নিয়ে যে কটি জায়গা রয়েছে আশেপাশে, তার পার্টি অফিস থেকে শুরু করে এই যে তার ছেলে ইমরান মোল্লার যে ক্যাফে, সেই ক্যাফেতেও নিয়ে আসা হয়েছে। দেখানোর চেষ্টা করবে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, অন্যদিকে যে সুবিশাল একটা ক্যাফে, তার দিকে দিকে কিন্তু ছেলেকে নিয়ে গিয়ে শওকত মোল্লার হদিশ পেতেই এনআইএর আধিকারিকরা তাকে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। কারণ শওকত মোল্লার ছেলে তিনি জানেন যে আশেপাশে তাদের কতগুলি প্রপার্টি রয়েছে, এই এলাকায় কিন্তু একাধিক প্রপার্টি রয়েছে শওকত মোল্লার। তাহলে শওকত মোল্লা কোথায় গা ঢাকা দিয়েছে তার খোঁজ পেতেই কিন্তু শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে এনআইএর একটি টিম বেরিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের শওকত মোল্লার থাকার কোনো সম্ভাবনা থাকতে পারে, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আটক করা হয়নি, কিন্তু শওকত মোল্লা যেখানে যেখানে থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে এনআইএ টিম যাচ্ছে। সঙ্গে রয়েছে শওকত মোল্লার ছেলে, শওকতের পার্টি অফিস, ক্যাফেতে এনআইএ টিম। আর এই গোটা বিষয় নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। প্রাক্তন তৃণমূল নেতা কাইজার আহমেদ, তার বক্তব্য শুনবো। বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল,
ভাঙড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোম মারের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওইদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ ধৃত তৃণমূল নেতা ওহিদুল মোল্লা, যাকে ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল, সেই তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতে এবার এনআইএ টিম। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং সেই তদন্তেই এনআইএ টিম আজ 7 সকালে চলে যায় সেই তদন্তে নেমেছে এনআইএ টিম এবং শওকত মোল্লার বাড়িতে 7 সকালে এনআইএ টিম। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় শওকত মোল্লা বাড়িতে তো নেই, বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ টিম, বিভিন্ন জায়গায় যাচ্ছে তার ছেলেকে সঙ্গে নিয়ে। অন্যদিকে ওহিদুল মোল্লা, যাকে এই বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, সেই ওহিদুলের বাড়িতেও পৌঁছে গেছে এনআইএ। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ওহিদুল মোল্লার বাড়িতে এই মুহূর্তে এনআইএ টিম। কল্যাণ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণী, ওহিদুলের বাড়িতেও এনআইএ টিম, কাদের সঙ্গে কথাবার্তা বলছে এই টিম? একেবারে মিমি জানিয়ে রাখি, ওহিদুল ইসলামের বাড়িতে তার যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে, তার ভাই রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে এবং তাদের বাড়িতে ইতিমধ্যে কিন্তু তল্লাশি অভিযান চলছে। তবে এই যে ওহিদুল ইসলামের নাম উঠে আসছে, শুধুমাত্র এই ওহিদুল ইসলাম না, যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর থেকে উত্তর বিজয়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা তারা যখন তদন্তভার নেয়, তখন কিন্তু প্রাথমিকভাবে তারা দেখে যে এই এলাকা থেকে কোন গাড়িতে করে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু একটি অ্যাম্বুলেন্স চিহ্নিত করে, সেই অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একে একে কিন্তু এইসব নাম উঠে আসছে। সেখানে একদিকে যেমন উঠে আসছে হচ্ছে ওহিদুল ইসলামের নাম, তারই পাশাপাশি আহসান মোল্লা, বাহারুল ইসলাম এবং শওকত মোল্লার নামও উঠে আসছে। পুলিশ তদন্তভারের যখন তদন্ত চালাচ্ছে তখনই এই বিষয়টি এনআইএ তদন্তভার নেয়। এনআইএ তদন্তভার নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওহিদুল ইসলামের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, কিন্তু ওহিদুল ইসলামকে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। ভোটের রেজাল্ট আউটের পর ওহিদুল ইসলাম যখন এই এলাকায় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে এসেছিল, সেই সময় আইএসএফ কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে। আর সেই ঘটনার পর বিজয়গঞ্জ থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ওহিদুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে এবং এনআইএ টিমের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শুধুমাত্র এই ওহিদুল ইসলামের বাড়ি নয়, ভাঙড়ের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে এনআইএ টিম এসেছে, তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। একদিকে যেমন আরো একটি টাটা সুমোতে করে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বাড়িতে, সেই গাড়ি চালকের বাড়িতে একদিকে যেমন হচ্ছে এনআইএ টিম রয়েছে, তারই পাশাপাশি রঘুনাথপুর এলাকা, সেই এলাকাতেও কিন্তু একটি এনআইএ টিম রয়েছে। সেখানে এক ব্যক্তির যার বাড়িতে এনআইএ টিম রয়েছে, সে বোমা বাঁধার সঙ্গে জড়িত ছিল বলে কিন্তু অভিযোগ পাচ্ছে। সেই একদমই, ওহিদুল মোল্লা, তার বাড়িতে এই মুহূর্তে এনআইএ টিম, এবং শুধুমাত্র ওহিদুল মোল্লার বাড়িতেই নয়, যে গাড়িতে করে বিস্ফোরণের পর আহতদের নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ, সেই গাড়ির চালকদের খোঁজেও এনআইএ টিম। এবং একসঙ্গে যে দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল, এনআইএকে তদন্তভার দিয়েছিল নির্বাচন কমিশন, তদন্ত পুরো মাত্রায় চলছিল এবং ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে, এবং সেই তদন্তই আরও গতি পেল। আজ সকালেই 7 সকালেই একেবারে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। শওকত মোল্লা বাড়িতে নেই, তার ছেলেকে সঙ্গে নিয়ে, ইমরান মোল্লা শওকত মোল্লার ছেলে, তাকে সঙ্গে নিয়ে এনআইএ টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে। শওকত মোল্লার ক্যাফেতে, তার অফিসে, সব জায়গায় এনআইএ টিম শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ধৃত যে তৃণমূল নেতা ওহিদুল মোল্লা, তার বাড়িতেও পৌঁছে গিয়েছে এনআইএ টিম। তদন্তে একেবারে তেড়ে ফুড়ে এনআইএ টিম। 7 সকালে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় টিম। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যাচ্ছে এই টিম। শওকত মোল্লার খোঁজে তার ক্যাফেতে, তার অফিসে যাওয়া হচ্ছে। অন্যদিকে যে গাড়িতে করে বিস্ফোরণের পর আহতদের নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ টিম। ধৃত তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতেও পৌঁছে গিয়েছে এনআইএ টিম।
বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ টিম, নিহত তৃণমূল নেতা মসিউরের বাড়িতেও এনআইএ। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মসিউরের বাড়িতে এনআইএ টিম। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, মসিউরের মৃত্যু হয়েছিল এই বিস্ফোরণে, তার বাড়িতে এনআইএ টিম, কি আপডেট? একদম, দেখো, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে সেখানে মৃত্যু হয়েছিল মসিউর রহমান, অর্থাৎ বুথ সভাপতি মসিউর রহমান, দেগঙ্গার গাংনিয়ার বাসিন্দা। তার কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় এবং পরবর্তীকালে সুজয় মণ্ডল, তারও কিন্তু তিনি গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল, তাই সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত দেগঙ্গার গাংনি এলাকায় 3টি আলাদাভাবে এনআইএ টিম সেখানে যায় এবং অর্থাৎ এখানে 3 জন অভিযুক্ত ছিল। অর্থাৎ একজনের মৃত্যু হচ্ছে মসিউর রহমান, অন্যদিকে হচ্ছেন সুজয় মণ্ডল এবং আরেকজনের এখনো পর্যন্ত কবির মোল্লা, তাকে কিন্তু পুলিশ খুঁজছে, তিনি কিন্তু পলাতক। ফলে এই 3 জনের জন্যই কিন্তু এনআইএ টিম একেবারে দেগঙ্গার গাংনি এলাকায় যায়। মূলত এই ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে সেখানে কিন্তু এই ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং ভাঙড়ে অর্থাৎ এই এরাই কিন্তু ঘটনাস্থলে গেছিলেন এবং সেখানেই বোমা বাঁধার কাজ করছিল এমনটাও মনে করা হচ্ছে। এবং তারপরে এই 3 জনের টিম একেবারে মসিউরের কিন্তু ছিন্ন ভিন্ন দেহ হাড়োয়া একটি মৃত বেড়ি থেকে সেখান থেকে উদ্ধার করে। পরের দিন দেখা যায় যে এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, ফলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে সেই ঘটনায় এনআইএ দায়িত্ব নেওয়ার পরে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল গাংনি এলাকায় কিন্তু এই মুহূর্তে 3টি আলাদাভাবে এনআইএ টিম সেখানে আসেন এবং 3 জনের বাড়ি, অর্থাৎ একদিকে মসিউর রহমানের বাড়িতে এই এনআইএ দল রয়েছে, অন্যদিকে হচ্ছে সুজয় মণ্ডল এবং কবির মোল্লা কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছে। ফলে প্রায় ঘন্টাখানিক হয়ে গেল এখনো পর্যন্ত এনআইএ টিম কিন্তু এই মুহূর্তে দেগঙ্গার গাংনি এলাকায় রয়েছেন। ফলে এই ঘটনায় ভাঙড় বিস্ফোরণ কাণ্ডেই কিন্তু এরা ওতপ্রোতভাবে যুক্ত ছিল। ফলে এই মুহূর্তে দেগঙ্গার গাংনি এলাকায় এনআইএ টিম ঘটনাস্থলে রয়েছেন। মিমি, ধন্যবাদ জিয়াউল। 7 সকালে এনআইএ টিম পৌঁছে গিয়েছে শওকত মোল্লার বাড়িতে। বামুনিয়ায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, দক্ষিণ বামুনিয়ায় ভোটের আগে বিস্ফোরণের ঘটনা, যেখানে একজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনারই তদন্তে এনআইএ। একদিকে 3টে ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি সকাল থেকে ঠিক কি হচ্ছে। শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। বাড়িতে নেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে। শওকত মোল্লার ক্যাফে, শওকত মোল্লার অফিসে, সেখানে তার ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে এনআইএ। অন্যদিকে ধৃত তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে ভোট ছিল 29 এপ্রিল, তার ঠিক আগের দিনই গ্রেফতার করা হয়েছিল। সেই তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতেও পৌঁছে গিয়েছে টিম, জিজ্ঞাসাবাদ চলছে তার পরিবারের সদস্যদের। অন্যদিকে তৃণমূল নেতা মসিউরের বাড়িতেও এনআইএ টিম, নিহত তৃণমূল নেতা মসিউর, তার বাড়িতেও এনআইএ। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মসিউরের বাড়িতে এনআইএ টিম। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছিল এই মসিউরের। এবং আরও এক অভিযুক্ত সুজয় মণ্ডল, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। আর এখনও বেপাত্তা অভিযুক্ত কবির মোল্লা। 3টে দলে ভাগ হয়ে অভিযুক্তদের বাড়িতে এনআইএ টিম, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ দিয়ে বাড়ি ঘিরে রেখে একযোগে তল্লাশি চলছে। গতকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল একটা দিন, বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 28 বছরের একটা দল, রাজনৈতিক দল, তারা একেবারে ভোটের রেজাল্ট বেরোনোর 28 দিনের মধ্যে ভাগ হয়ে গেল এবং বেশ কয়েকদিনের টানাপোড়েনের শেষে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশেষে বিধানসভার স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিরোধী দলনেতা হলেন। ঋতব্রতকে সমর্থন জানালেন 58 জন বিধায়ক। ঋতব্রতকে স্বীকৃতি দিলেন বিধানসভার স্পিকার। বিরোধী দলনেতার ঘরের চাবি দেওয়া হলো ঋতব্রতকে। ঋতব্রতকে সমর্থন 17 জন সংখ্যালঘু বিধায়কের। ডেপুটি লিডার হলেন শিউলি সাহা। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার শিউলি সাহা। জাভেদ খান, তিনিও ডেপুটি লিডার। সন্দীপন সাহা ডেপুটি লিডার। সাবিনা ইয়াসমিন ডেপুটি লিডার। আখরুজ্জামান মুখ্য সচেতক। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার
তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। সেই 58 জন বিধায়কের একটা টিম 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমরা দল ভাগ করিনি, আমরা বিরোধী দলনেতা তৈরি করেছি, যেটা করতে সক্ষম হয়নি। দল বারংবার ডেকে মিটিং করেছে, পাঠিয়েছে, ঠিক প্রসেস অ্যাপ্লাই না করে, ডেকোরাম মেনটেন না করে করার জন্য পারেননি। আমরা সেটা করে দেখালাম। আড়াআড়ি ভাগ নয়, নেত্রীকে বলবো যে তিনি আমাদের মাথার উপর থাকুন। আবার একই কথা বলছি, কিন্তু এটাও ঠিক, দল যেভাবে চলছিল সেটা ঠিক পথে চলছিল না। আইনি জটিলতা তৈরি হয়েছে, আমরা তার বিরুদ্ধে একটা নৈতিক স্ট্যান্ড নিয়েছিলাম এবং তাতে দেখলাম বাকি বিধায়করাও আমাদেরকে সমর্থন করলেন এবং সকলে মিলে এক জায়গায় এসে আলোচনা করে সিদ্ধান্ত হলো। সেই সিদ্ধান্তে 2/3 বেশি বিধায়করা সমর্থন জানিয়ে আমরা একটি চিঠি দিলাম এই মর্মে যে এটাকেই প্রিন্সিপাল অপোজিশন হিসেবে রেকগনাইজ করা হোক, ঋতব্রত ব্যানার্জিকে লিডার অফ অপোজিশন এবং আকরুজ্জামানকে চিফ হুইপ। আমরা দুজন সত্যের পথ অবলম্বন করে চলা শুরু করেছিলাম। বাকি বিধায়করা নিজে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সমর্থন জাগিয়ে তারাও বললেন যে আমরাও সত্যের পথে চলবো, যেটা সঠিক সেটাকেই সমর্থন করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদেরকে পরামর্শ দিক, পরিষদীয় বিষয়ে তিনি আমাদেরকে পরামর্শ দিক, এটাই তো আমরা চাইব। নিউজ 18 বাংলার মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, একই সঙ্গে তার দাবি আরো 20 জন যোগাযোগ রাখছেন। তৃণমূলের ঘরে গিয়ে ফাটল ধরালেন কি করে? আমরাই তো তৃণমূল, কোন তৃণমূলের ঘরে ফাটল ধরবো? আমার লোকেরাই আমাদের সঙ্গে আছেন। কার ঘরে ফাটল? বসিং মানসিকতার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, মানুষকে মানুষ মনে না করার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, স্ট্যান্ডিং ওভেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। ক্যামাক স্ট্রিটে ওই যে সেক্রেটারি, সেই সেক্রেটারির 5 ঘন্টা 6 ঘন্টা যে বসিয়ে রাখতেন, সেই অপমানের একটা প্রতিবাদ হয়েছে। কিন্তু তৃণমূলের এমএলএ তো, আমরা তো তৃণমূলের প্রতীকে যত এমএলএ জিতেছেন আপাতত 2/3 বেশি এমএলএ আছেন। এই যে 60 জন বাদ দিলে বাকি থাকলো আরো 20, এই 20 জন যোগাযোগ করছে। একজন জেলে আছে, করছেন কেউ। তারা কি বার্তা পাঠাচ্ছেন? এমনি কথা হচ্ছে, অভিনন্দন জানাচ্ছেন। কত প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএদের ফোন, অসংখ্য মেসেজ। ওই যে বসিং মানসিকতাটা যারা মেনে নিতে পারেননি, তারা হয়তো মানসিকভাবে সবাই ভীষণভাবে একমত। সন্দীপন সাহার বিরুদ্ধে পথে বিজেপি, ইন্টালির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব বিজেপি। দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণের অভিযোগ। সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহাদের বিরুদ্ধে বিজেপির মিছিল। বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এই মিছিল। देखिए, इन लोगों ने वहां पर इसी तरह का परिवेश फैलाया था। अब क्योंकि भारतीय जनता पार्टी की सरकार आई है तो ये सब चलेगा नहीं। সন্দীপন সাহার বিরুদ্ধে পথে বিজেপি, ইন্টালির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব বিজেপি। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, ঠিক কি দাবি ছিল এই মিছিলের? দেখো, একাধিক কৃষকের থেকে জমি অধিগ্রহণ এবং জলা জমি তা ভরাট করা এবং সেই সঙ্গে দুর্নীতি, কাটমানি এবং অবৈধ নির্মাণ, এই অভিযোগ তুলে স্বর্ণকমল সাহা এবং তার ছেলে অর্থাৎ এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছিল বিজেপি এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজকে যেটা দেখা গেল যে রামলীলা ময়দান থেকে তারা এসএন ব্যানার্জি হয়ে স্বর্ণকমল সাহার যে বাড়ি সেখানে আসেন এবং এখানে এসে তারা প্রতিবাদ করেন, স্লোগান তোলেন এবং তারপরে হুঁশিয়ারি দেওয়া হয় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পক্ষ থেকে যে যদি বিধানসভাতে দেখা যায় এই সন্দীপন সাহাকে, তাহলে তার ফল ভালো হবে না, এমনই কিন্তু অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ধন্যবাদ।
আর এবার আজকের ওয়েদার আপডেট জানাই। দক্ষিণবঙ্গের ওয়েদার আজও কিন্তু গরম থাকবে, অস্বস্তি থাকবে। আর এই গরম অস্বস্তির মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি সম্ভাবনা রয়েছে আজ, কি কি হতে পারে, বিশ্বজিতের থেকে আরো জানা যাক। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে যে গরম এবং অস্বস্তি রয়েছে, সকাল থেকেই আমরা দেখছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গরম এবং অস্বস্তি রয়েছে। সূর্যের তেজ প্রচন্ড হবে এবং প্রখর এই সূর্যের তাপের সঙ্গে সঙ্গে গরম অস্বস্তি অর্থাৎ জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম প্যাচপ্যাচে একটা আবহাওয়া থাকবে। অর্থাৎ ফিল লাইক টেম্পারেচার কলকাতায় যেমন সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ফিল লাইক টেম্পারেচার 40-এর বেশি অনুভূত হবে। এর সঙ্গে সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে রবিবারের মধ্যে বেশি থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে সম্ভাবনা বাড়বে। তবে আজও অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু এই প্যাচপ্যাচে গরম, ভ্যাপসা গরম, এর থেকে আজ রেহাই মিলছে না। বিশ্বজিৎ, ধন্যবাদ। উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, কি অবস্থা সেখানে? আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পূর্বাভাসে জানাবে পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, দেখো, সকাল থেকে কিন্তু গোটা উত্তরবঙ্গ যদি আকাশ পরিষ্কার হচ্ছে, হালকা মেঘলা রয়েছে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পং, কাটরা হালকা মেঘ, কোথাও বা কুয়াশা রয়েছে এবং প্রাক বর্ষার যে বৃষ্টি তা কিন্তু শুরু হয়ে যাবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে আজও বেশ কয়েক জেলায় উত্তরে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। দার্জিলিং এবং কালিম্পংয়ের উচ্চ পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। সমতলের জেলাগুলির দিকে যদি থাকে তাহলে কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে আকাশ পরিষ্কারই রয়েছে। তবে বিকেলের পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই দিনাজপুরের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। ধন্যবাদ পার্থ।